আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের গণিত লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। যে অ্যাসাইনমেন্ট আমাদেরকে দেওয়া ছিল বাসায় করতে হবে, এই যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে, যারা সংগ্রহ করেনি স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে যাবে। এই অ্যাসাইনমেন্টের সলভ করে দিচ্ছি আমি, মোটামুটি যতটুকু পারা যায়, যতটুকু করলে তোমরা করতে পারবে। তো প্রথমে শুরু করি আমরা 1 নাম্বারের থেকে। 1 নাম্বারে 1 থেকে 4 সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার করবে তোমরা। প্রথমে 1 নাম্বারটা খেয়াল করো। 1 নাম্বারে বলা আছে 0.6 এর উপরে পৌনঃপুনিক ইন্টু 0.9 এর উপরে পৌনঃপুনিক, এটা ইকুয়াল টু কত? তো এখানে পৌনঃপুনিক আছে, একটু খেয়াল করো। এই যে 6-এর উপরে পৌনঃপুনিক, 9-এর উপরে পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে হচ্ছে আবৃত, মানে এই যে 6 বারবার আসছে, 9 বারবার আসছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তো পৌনঃপুনিকের গুণ করার সময় পৌনঃপুনিককে আগে দশমিকে নিয়ে আসতে হবে। দশমিক বলছি, পৌনঃপুনিককে আগে ভগ্নাংশে নিয়ে আসতে হবে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে, তারপরে গুণ এবং ভাগ করা যায় গুণ ভাগের ক্ষেত্রে। তাহলে 0.6 পৌনঃপুনিক, এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? 6 ডিভাইডেড বাই, এই 0 বাদ 6, আর মাইনাস হয়, মাইনাস হলে ওই 0ই আসে, -0, 6 - 0 আসে, আমরা শুধু 6 লিখলাম। এখন পৌনঃপুনিক কয়টার উপরে আছে? একটার উপরে, এই জন্যে 9 হবে একটা, আর পৌনঃপুনিক ছাড়া পয়েন্টের পরে কেউ নাই, এই জন্য কোনো শূন্য হবে না, অর্থাৎ 6/9 ইন্টু হচ্ছে এখানে বলা আছে 9, তাহলে 9 - 0/9, ওটা একই রকম ভাবে এখানে 6/9, ওটা হচ্ছে 9/9, 6/9, 9/9, এটা ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি? 9 আমরা কেটে দিতে পারি, তাহলে 6/9, 6/9 মানে আবার কত ছিল? 0.6 পৌনঃপুনিকই ছিল। এইটাই আমাদের উত্তর থেকে যাবে, 0.6 এর উপরে পৌনঃপুনিক। বুঝতে পারছো বিষয়টা? ইয়াদ? স্যার, তার মানে এটা আমাদেরকে একের মতো কাজ করলো, যে 9/9 প্রায় একের মতো কাজ করছে। 2 নাম্বার, এবার হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে পৌনঃপুনিকে নিয়ে আসতে হবে। 32 পূর্ণ 21/37 ইকুয়াল টু, এটাকে দশমিক, আবৃত দশমিকে প্রকাশ করো। তো এখানে 32 তো পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 32 যোগ হচ্ছে 21/37, এরকম করে আমরা যোগ দিয়ে লিখতে পারি। তার কারণ হচ্ছে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের মধ্যে 32 পূর্ণ সংখ্যা, তাই তাকে আমরা আলাদাভাবে লিখলাম পূর্ণ 32, আর যোগ যেটা অপূর্ণ সেটাকে লিখলাম পরে। এখন আমরা ক্যালকুলেটরে চাপ দিলেই পেয়ে যাব 21/37 সমান সমান কত? ক্যালকুলেটরে চাপ দিলে পেয়ে যাব 21 ভাগ হচ্ছে 37, 0.5675, 567 এটা আসছে। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো কি আসবে। 567। 0.567, আমরা 0 ছিল 32টা যোগ করে দিলাম 567, তারপর আবার 567, এইভাবে আসতে আছে, তাই না? এটাকে আমরা পৌনঃপুনিকে কি লিখবো? পৌনঃপুনিকের ক্ষেত্রে কি লিখবো? এই 567 বারবার লিখবো না, না স্যার, 567 লিখে 5 এর উপরে একটা 5 উপরে এর উপর না, এবং 7 এর উপরে, 7 এর উপরে। হ্যাঁ, দুই জায়গাতে আমরা এই পৌনঃপুনিকটা দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। 3 নাম্বার, বলা আছে n ইকুয়াল টু 2p - 3, আর আরেকটা বলা আছে p এলিমেন্ট অফ n। এই n মানে জানো, বড় হাতের n মানে এইটা, এটা হওয়ার পরে n স্কোয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 4 দ্বারা ভাগ করলে
ভাগশেষ কত? n ইকুয়াল টু 2p মাইনাস 3 p এলিমেন্ট অফ n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তো এই যে n স্কোয়ার সমান সমান কত আসে আমরা দেখি। n স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? n স্কোয়ার ইকুয়াল টু 2p মাইনাস 3 হোল 2p স্কোয়ার। minus square. তো এখানে আমরা যদি স্কোয়ারের সূত্র ফেলি তাহলে 4p স্কোয়ার প্লাস 3 দুগুণ 6 6 দুগুণ 12 12p মাইনাস 9, তাই না? মাইনাস কত আসে? 9 আসে না? না, ভুল হলো, এইটা হবে মাইনাস আর এইটা প্লাস। 4p স্কোয়ার মাইনাস 12p প্লাস 9, ঠিক আছে? আচ্ছা, এইটুকু থেকে আমরা কি কমন নিতে পারি? 4 কমন নিতে পারি না? 4p কমন নিতে পারি। 4p, তারপর কি থাকে? p মাইনাস 3 প্লাস 9 হচ্ছে আলাদা। 4p p মাইনাস 3 প্লাস 9, ঠিক আছে? বুঝতে পারছো কি? 4 কমন নিলে কি আসে? p মাইনাস 4p কমন নিলে p মাইনাস 3 আসে। এখন আমরা যদি হ্যাঁ, এটার মতো yes, sir. করে চিন্তা করি যে এইটা একটা অংশ, এটা আরেকটা অংশ, ভাগ করার ক্ষেত্রে দুইজনকেই ভাগ করতে হবে। এখন এই 4p ইন্টু p মাইনাস 3 এটা কি 4 দ্বারা ভাগ করা যাবে? এটাকে 4 দ্বারা ভাগ করা যাবে? 4p ইন্টু p মাইনাস 3 এটা 4 দ্বারা বিভাজ্য না? 4 তো আছে এখানে, কথা বলতে হবে তো। 4 দ্বারা ভাগ করা যাবে না এটাকে? 4p ইন্টু p মাইনাস 3 4 Yes, তো sir, এখানে আছে, যাবে। তাহলে 4 দিয়ে কাটা যাবে। Yes sir, yes sir, কিন্তু yes sir. 9 কে কি কাটা যাবে 4 দিয়ে? না স্যার, তাহলে sir. তাহলে 9 যেটা কাটা যাবে না সেটা অবশিষ্ট না, এটাই তো অবশিষ্ট। তার মানে এটার নাম কি? ভাগশেষ। ভাগশেষ। তাহলে ভাগশেষ কত থাকবে? 9 n স্কোয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 9। কিভাবে দেখো অ্যান্সার চলে আসছে। এরপর আমরা 4 নাম্বার করি। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। এখানে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। তোমরা এটা করতে পারবে, তাই এটা আমি আর এটা করছি না, ঠিক আছে? এটা তোমরা পারবে, আমাদের সময় অল্প তো পুরোটা দেখাই দেব। পারবে না এটা? 4 নাম্বারটা প্রথমে এ এর কমপ্লিমেন্ট বার করবে, ইউ থেকে এ বাদ দিবে, তারপরে এ কমপ্লিমেন্ট আর বি কে ইন্টারসেকশন করবে। এটা করতে পারবে না? পারবে, এটা পারবে, এটা বাদ দিলাম। এবার সৃজনশীলে আসো। সৃজনশীল 1, এখানে বলা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। আরেকটা কি বলা আছে? আরেকটা বলা আছে জি অফ এ ইকুয়াল টু 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। এই দুইটা ফাংশন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স এর উপর স্কোয়ার করলে 3 এর চেয়ে বড় এবং এক্স এর উপরে কিউব করলে 30 এর ছোট অথবা সমান। এইটা এক্স এর মান 1 2 3 4 করে বসাবে, যেটা করা হয়েছে সেই 2.1 এ এক্স এর মান 1 2 3 করে বসাবে। তো 1 হবে না, 2 হলে হবে। 2 হলে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তো 4 3 এর চেয়ে বড় না ছোট? বড়। 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 আর 2 বসালে এখানে 8 হয়, 8 30 এর থেকে ছোট, তাহলে এটা হবে। 3 বসালে কত হয়? 3 3 9, 3 এর থেকে বড় এবং 30 এর থেকে ছোট, 27 হবে এখানে। তাহলে 2 আর 3 4 হবে না, 4 দিলে এখানে 64 হয়ে যায়। 4 হবে? এটার উত্তর আসবে শুধুমাত্র 2 আর 3। এটা করে ফেলবে। স্যার। 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য কয়েকটা করবে, দেখবে শুধুমাত্র শর্ত মানে হচ্ছে 2 আর 3। এরপরে খ নাম্বার, এটার উত্তর আসবে শুধু 2 আর 3। খ নাম্বার বলা আছে হচ্ছে এফ মাইনাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে কে সমান সমান কত আগে বাইর করতে হবে, তারপরে দেখাতে হবে রুট কে হচ্ছে অমূলদ। তো আমরা দেখি কে সমান সমান কত আসে এখানে। এফ মাইনাস 2 মানে কি? এখানে বসাও -2, তাহলে -8
এখানে -2 বসালে কত হয় +4k, এখানে -2 বসালে +8, এখানে -12 12ই থাকবে, ইকুয়াল টু কত 0। এই +8 -8 কেটে গেল, 4k ইকুয়াল টু 12, k সমান সমান কত, k সমান সমান 3। তো k এর মান কত আসছে, 3 আসছে। 3 এখন আমাদেরকে বলা আছে √k মানে হচ্ছে √3, এই √3টা অমূলদ প্রমাণ করতে হবে। আমি একটু মুখে বলছি, তোমরা বইতে পেয়ে যাবে, বইতে √2 আছে, √2 এর জায়গায় 3 করে দেবে, হয়ে যাবে। √3 অমূলদ প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি ধরবো, এটাকে মূলদ ধরবো। √3টাকে আমরা ধরবো মূলদ, মনে করি √3 হচ্ছে মূলদ, আর √3 মূলদ হলে অবশ্যই এটাকে, আর √3টা যে অপূর্ণ এটা আগে ক্লিয়ার করে নেবে, √3 হচ্ছে অপূর্ণ, কারণ √3টা হচ্ছে 1-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, 1-এর থেকে বড়, 4-এর থেকে ছোট √3, আর 1-এর থেকে বড় মানে হচ্ছে √1 এর চেয়ে বড়, আর 4-এর থেকে ছোট মানে √4 মানে 2-এর থেকে ছোট। √3টা হচ্ছে 1-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, 3। তো রুট করলে 1, √3 লেস দেন 2, 2 এর থেকে √3টা ছোট আর 1 এর থেকে বড়। 1 এবং 2 এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নাই, 1 এবং 2 এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নাই, অতএব √3 হচ্ছে অপূর্ণ সংখ্যা। √3 কি সংখ্যা, অপূর্ণ। অপূর্ণ হলে সেটা মূলদ অপূর্ণ। অমূলদ, মূলদ অমূলদ দুটোই হতে পারে, অপূর্ণ হওয়ার পরেও মূলদ অমূলদ দুটোই হতে পারে। আমরা ধরে নেব √3 মূলদ, আমরা ধরবো √3 হচ্ছে মূলদ। মূলদ ধরার পরে তাহলে √3 কে p/q আকারে প্রকাশ করা যাবে। আমরা ধরবো √3 = p/q, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এবং q 0 থেকে বড়, q 0 থেকে বড়, দুইজনই পূর্ণ সংখ্যা এবং দুইজনই সহমৌলিক। স্কোয়ার করলে আমরা পাবো 3 = p²/q², একটা q দিয়ে গুণ করো, 3q = p²/q। এখন এটা সম্পর্কে আমরা বলবো যে স্পষ্টত হচ্ছে 3q পূর্ণ, কারণ q ও পূর্ণ, 3 ও পূর্ণ, পূর্ণ পূর্ণ গুণ করলে পূর্ণ হয়, তাহলে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ এরা কাটাকাটি যাবে না, এরা সহমৌলিক মানে কাটাকাটি যাবে না, তাহলে p²/q এটা পূর্ণ সংখ্যা নয়। আবার q তো 1-এর চেয়ে বড়, একও না, 1-এর থেকে বড়, এই কারণে p²/q অপূর্ণ। পূর্ণ অপূর্ণ সমান হতে পারে না, সুতরাং এই যে √3 কে p/q আকারে প্রকাশ করা যায় না, √3 কে p/q আকারে প্রকাশ করা যায় না। তোমরা 1 নম্বর অনুসরণী উদাহরণ দেখলে বুঝতে পারবে, √2 এর একটা উদাহরণ আছে, ওখানে 3 করে দেবে, তাহলে একই, সবকিছু একই। এই গেল হচ্ছে আমাদের ক আর খ। এরপরে হচ্ছে গ নাম্বার। গ নাম্বার বলা আছে g of a² = g of a⁻²। তো ওইখানে মান বসা দিয়ে আমরা g of a² এর মান কত হয়, g of a² = 1 প্লাস, এখানে কত হবে, a³ এর উপরে ওখানে a² বসালে a² কত হবে, 5 না 6, 5 না 6 গুণ হয়, প্লাস এখানে a12 ডিভাইড বাই a6। এটা আমাদের আসলো g of a² এর মান, আর g of a⁻² মানে হচ্ছে g of 1/a², g of 1/a², এটা সমান সমান 1 প্লাস 1/a6 প্লাস 1/a12 বাই হচ্ছে 1/a6। এটাকে যদি লসাগু করো উপরে, স্যার হ্যাঁ বলো। স্যার একটু ভুল হচ্ছে না, এখানে a+b+c হোল স্কয়ারের সূত্র প্রয়োগ হইবে না? না, এটা তো তোমার ওইভাবে না, g of a আর g of a², g of a⁻² মানে 1/a² বার করতে হবে, তাহলে এটা এইভাবে দেখো মিলে যাবে। এখন এখানে লসাগু করো, লসাগু করলে a12 লসাগু, তাহলে a12 প্লাস a6 প্লাস 1 ইনটু, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে এখানে a6/1 আসে। এখন কাটাকাটি করো আর এটাকে সাজিয়ে লেখো, সাজিয়ে লিখলে 1 প্লাস a6 প্লাস a12 বাই হচ্ছে a12, 12 সাথে 6 কাটলে কি হবে, এখানে শুধু a6 হবে,
দুই সাইড মিলে যায়নি? জি স্যার। এইভাবে হবে, তুমি এখানে সূত্র বসানোর দরকার নাই, সূত্র বসানোর দরকার নাই। এটা হচ্ছে গ নাম্বার অঙ্ক চলে গেল আমাদের প্রথম সৃজনশীলের। আরো আছে আমাদের অঙ্ক, 3টা সৃজনশীল দেওয়া আছে। স্যার বুঝতে পারলাম না তো, মানে এ, মানে ওই যে জি অফ এ আছে আর জি অফ এ স্কোয়ার আছে, তাহলে ওই স্যার জি অফ এ কে হোল স্কোয়ার করতে হইবে না স্যার? হ্যাঁ, ওখানে না, জি অফ এ কে হোল স্কয়ার করতে হবে না, তোমার জি অফ এ এর মান ছিল 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 1 প্লাস, না বাই হচ্ছে এ টু দি পাওয়ার 3, এটা ছিল। তো যখন তুমি জি অফ এ স্কোয়ার বলবে তখন এই স্কোয়ারটা তো বাহিরে আছে, বাহিরে না তো ভেতরে আছে, তাই না, জি এর ভেতরে আছে। এখানে 1 প্লাস আসলে এরকম হয়, এই স্কোয়ারের উপরে কিউব এরকম হয়, বুঝতে পারছো এবার? এবার ক্লিয়ার হয়েছে রোহিত? অর্থাৎ স্যার মানে এই স্কোয়ার যখন থাকবে সেই সময় মানে এই ক্ষেত্রে শুধু সংখ্যাগুলোর এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করলে হবে স্যার, তাই হ্যাঁ, না? না সংখ্যাগুলো না, এই স্কোয়ার আছে, তুমি শুধু এ এর জায়গায় বসাবে এই স্কোয়ার, এর জায়গায় বসাবে এই স্কোয়ার, এর জায়গায় বসাবে এই স্কোয়ার, কিউব 6 ওই পাওয়ার গুলো থাকবে। ও হ্যাঁ স্যার, এইবার স্যার বুঝতে পারছি স্যার। আবার যখন অর্থাৎ তুমি এ টু দি এর পাওয়ার, জায়গায় শুধু আবার তুমি জি যখন 1 বাই এই স্কোয়ার করবে তখন 1 থাকবে এখানে, আসলে এই স্কোয়ার তার উপরে হবে কিউব, মানে এর জায়গায় কি হবে, এর জায়গায় 1 বাই স্কোয়ার, এর জায়গায় 1 বাই এই স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো? তাহলে এটা লসাগু করলে কিন্তু মিলে যায়, খুব কঠিন কিছু না, আমাদের করা আছে আগে, ভিডিওটা তোমরা আবারও পাবে, তখন খেয়াল করলে বুঝতে পারবে। এবার চলে আসো চিত্রের মধ্যে। দুইটা চিত্র আছে পাশাপাশি, আমি আঁকছি চিত্র দুইটা। একটা বৃত্ত দেওয়া আছে, তার সাথে এই রকম ভাবে একটা চিত্র আছে। এটা গেল, এটা হচ্ছে এখান থেকে নিচে, তারপরে সোজা চলে আসছে, এখান থেকে আবার এদিক গেছে। নামগুলো হচ্ছে জি, এফ, ই, তারপরে ডি, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি। আচ্ছা, প্রত্যেকটার মান দেখো। আর চিত্রে একটা জিনিস দেওয়া আছে, এই দুইটা সমান, এটা খেয়াল করে, এই দুইটা সমান দেওয়া আছে, আমি লিখলাম না, ডি আর হচ্ছে জি টা সমান দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, খেয়াল করো এদিকে, ডিই আর জি, জি টা সমান দেওয়া আছে, যে এই দুইটা চিহ্ন দিয়ে আমি বুঝাই দিলাম। কোনটার মান কত? এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 7, এটা হচ্ছে 12। এই কয়েকটা মান দেওয়া আছে, ঠিক আছে, আর কোনো মান দেওয়া নাই। তো এখন আমরা এটা করার জন্য একটু এইভাবে যোগ করে দেবো, আরো বোঝার জন্য এইভাবে যোগ করে দেবো। এটা যোগ করলাম আর এখানে লম্ব ডাললাম একটা। আচ্ছা, একটু খেয়াল করো তো, এইটুকু কত? এই যে এটা যে যোগ করে দিলাম, এইটুকু এখানে নাম দিয়ে একটা এ বি সি ডি ই এফ জি আছে, এটা এইচ দিয়ে এটা, আর এটা দিয়ে হচ্ছে এইচ আই দিয়ে এটা, অথবা এক্স ওয়াই দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এইটুকু কত বলো তো, এইটুকু, এটা স্যার জি, 5 সেন্টিমিটার স্যার। হ্যাঁ 5 সেন্টিমিটার হবে না, এটা 5, আর এটা 5, এটা 7, দুইটা মিলে কত? 5 আর 7 মিলে 12 স্যার। 12। 12 স্যার। তাহলে এইটুকু কত? এইটুকু ওইটুকু স্যার 3 Three- স্যার 3 সেন্টিমিটার। হ্যাঁ 3 হবে, এটা 3, কারণ হচ্ছে 12 বাদ যাবে 15 থেকে, 3। 3 সেন্টিমিটার। এগুলো তোমরা সুন্দর করে লিখবে, ঠিক আছে, আমি এখন সংক্ষেপে দেখাচ্ছি, সময় যেহেতু অল্প। তাহলে সব বের হয়ে গেছে না, এটাও 5। আচ্ছা, এটা যদি 5 হয় তাহলে এই যে বৃত্তের ব্যাস কত? স্যার তাহলে 2.5। বৃত্তের ব্যাস, 2.5 বৃত্তের ব্যাস ও ব্যাস স্যার, 5 5 স্যার। 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 2.5 2.5 সেন্টিমিটার। তো আমাদের এখন প্রশ্নে আসি, আমরা তো পুরোটা বুঝতে পারছি চিত্রটা, এবার প্রশ্নে আসি। প্রশ্ন হচ্ছে, ওই পাশের পৃষ্ঠা আছে প্রশ্ন, বিসি এর দৈর্ঘ্য কত? প্রথমে বলা আছে বিসি এর দৈর্ঘ্য কত, তো বিসি কতটুকু? স্যার বিসি, অতিভুজ স্যার, অতিভুজ। আচ্ছা, এইটা তাহলে কত হবে? এটা আমরা বের করে নিই যে এটা কত হবে, সি আইটা কতখানি হবে? আচ্ছা, এইটুকু কত? 12। CI
এইটুকু 12, এটা কত 5, 7 হবে স্যার, এই যে এটাও 5, সিআই 7 হবে। এটা 7 হবে, সিআইটা কত হবে 7। তাহলে এটা কি ত্রিভুজ? স্যার সমকোণী। সমকোণী। তাহলে ক নাম্বারে আমরা ত্রিভুজ বিসিআই, এখানে আই দিলে কেমন লাগছে, আমরা এটাকে এক্স দিত, আই দিলে 3 এর সাথে মিলে যাচ্ছে, বিসিএক্স সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র খাটবে না এখানে? পিথাগোরাসের সূত্র বিসি জি স্যার। সিএক্স স্কোয়ার প্লাস বিএক্স স্কোয়ার। বিএক্স স্কোয়ার, এখানে মান বসায় দাও, 7 7 49, 3 3 9, তার মানে হচ্ছে 58। অতএব বিসি ইকুয়াল টু রুট 58। 58। রুট 58 যে মান পয়েন্টে নিয়ে আসবে, পয়েন্টে যে মানটা আসবে সেটাই এখানে উত্তর। ক্যালকুলেটর থাকলে করে ফেলো। 7.6 7.62 7.62 প্রায়। ক নাম্বার হয়ে গেল না? ক নাম্বার চলে আসছে। খ নাম্বার হচ্ছে ইএফজি অর্ধবৃত্ত, এই যে এইটুকু ইএফজি অর্ধবৃত্ত, এইটুকু অংশ, এইটুকু অংশের ক্ষেত্রফল কত? আচ্ছা, পূর্ণবৃত্তের ক্ষেত্রফল কত? স্যার স্যার ভালো করে বলবেন তো স্যার। পূর্ণবৃত্ত হচ্ছে পাই আর স্কোয়ার, পূর্ণবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে অতএব এখানে তোমার ই এফ, স্যার বোঝা যাচ্ছে না স্যার। কোন জায়গায় বোঝা যাচ্ছে না? স্যার লেখা তো অস্পষ্ট মনে হচ্ছে একটু। তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ইএফজি স্যার কয়ে কয়ে স্যার। ইএফজি এটা হচ্ছে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার বাই 2 হবে। স্যার পূর্ণবৃত্ত ক নাম্বার শেষের লাইনে কি লিখছেন স্যার? এখানে 7.62, বিসি ইকুয়াল টু রুট 58 ইকুয়াল টু স্যার 7. অতীত থেকে স্যার। হ্যাঁ, এখানে এখানে জি স্যার। ত্রিভুজ বিসিএক্স সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ বিসিএক্স সমকোণী ত্রিভুজে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স স্কোয়ার। তুমি একটু খেয়াল করলেই পরে করতে পারবে। এই যে এইটুকু সমকোণী ত্রিভুজ, এটা 7 বের করলাম কিভাবে? যে 5 আর এই যে প্রথমত আছে 5, তাহলে এটা 12 হবে, তাহলে এটা 7, এই পুরাটা মিলে এটা 12, মানে পুরাটা 12, এখানে 5, তাহলে বিয়োগ করে এটা 7 হয়েছে। এটা বিয়োগ করে এখানে এখানে 5 আছে, এখানে 7 আছে, 5 এর সাথে 12 বিয়োগ করে এটা হয়েছে কত? 3। এইভাবে আমরা করেছি ভেঙে ভেঙে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে বিসি এটার মান হচ্ছে 7.62 আসছে প্রায়। ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। পূর্ণবৃত্ত হলে পাই আর স্কোয়ার, অর্ধবৃত্ত হলে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে এখানে মান বসিয়ে দাও। আর এর মান কত আমরা বের করছিলাম? 2.5, 3.14 ইন্টু 2.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই মানটা ক্যালকুলেটরে তুমি চাপ দিলে চলে আসবে সঠিক মান। এটা গেল খ নাম্বার। গ নাম্বার হচ্ছে এ বি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল। হ্যাঁ, কি সমস্যা? স্যার আরেকবার বোঝা যায় স্যার, খ নাম্বারটা স্যার। খ নাম্বার এইটুকু অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হয়? পূর্ণবৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার স্কয়ার বাই 2। বাই 2 আসলো কেন? অর্ধবৃত্ত, তাই অর্ধবৃত্ত যে বৃত্তের উপরের অংশ, এই যে আমি এখানে দাগ ফোঁটা দিয়ে রাখছি না, এই অংশটা। পুরা বৃত্তটা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্ধবৃত্তটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। আর বৃত্তের ব্যাস, এই যে বৃত্তের ব্যাস হচ্ছে তোমার জি, জিটা হচ্ছে ইডির সমান, ইডিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে জিটা হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে কত আসবে? 2.5। আমরা যে আর এর মান 2.5 বসাইছি, এটা ক্যালকুলেটরে তুমি করে ফেলবে। ক্যালকুলেটরে বসিয়ে কত মান আসে। আচ্ছা, এবার আসো পরিসীমা। এই পুরাটার পরিসীমা, পুরা অংশটার পরিসীমা, এ বি সি ডি ই এফ জি পুরাটার পরিসীমা।
তো পরিসীমার ক্ষেত্রে আমরা এখানে যাব, প্রথমে যাব হচ্ছে তোমার এ জি প্লাস, এটা পরিসীমা সমান সমান চারিদিকের সীমা এ জি, তারপরে কি আসবে এ বি প্লাস, তারপরে বিসি প্লাস, তারপরে সিডি প্লাস বিই প্লাস। এখন বাদ থাকে কি? বাদ থাকে হচ্ছে চাপ, চাপ ডিএফই বা ই এফ জি। বুঝতে পারছো তাহলে কোন জায়গা থেকে শুরু করেছি আমরা? জি থেকে শুরু করেছি। জি থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এদিকে যাবে না, এটা তো আমরা জাস্ট পরবর্তীতে বোঝার জন্য করলাম। তবে ডি থেকে ই, আর এইটুকু হচ্ছে বাঁকা, এইটুকু বাঁকা, এটা হচ্ছে চাপ। বাঁকা চাপ লেখা আছে, শুধু ইএফজি লিখলে হবে না, ওটা বাঁকা যেহেতু ওটা চাপ। এখন দেখো প্রত্যেকটার মান বের করা আছে। এজির মান আমাদের কত ছিল? 12। এবির মান কত? পুরা 15 ছিল এবির মান 15। বিসির মান কত? বিসি বের করেছিলাম 7.62। মনে করে দেখো বিসি আমরা ক নাম্বারে বের করেছি? 7.62 প্লাস সিডি, সিডি কত? 7 দেওয়া আছে। ডি কত? 5 দেওয়া আছে। এখন চাপের অংশটা কি হবে? চাপের ক্ষেত্রে কি হবে বলো তো দেখি, রোহিত বলো তো চাপের ক্ষেত্রে কি হবে? স্যার পাই আর হবে স্যার। শুধু পাই আর। কেন শুধু জি পাই আর স্যার। হবে? কারণ এই চারিদিকে 2 পাই আর ভাগ 2। 2 পাই আর ভাগ 2, এই টোটালটা হচ্ছে 2 পাই আর। পুরা চাপ, অর্থাৎ পুরা চাপটাকে বলা হয় পরিধি, সম্পূর্ণ চাপকে বলা হয় পরিধি। পরিধি হচ্ছে 2 পাই আর, আর এখানে হচ্ছে অর্ধেক পরিধি, তাই শুধুমাত্র পাই আর। 2 দিয়ে ভাগ করলাম পাই আর। তো পাই আর, আর এর মানটা একবারে বসিয়ে দিই, আর এর মান হচ্ছে 2.5। এটা তোমরা করে ফেলবে, যেটা উত্তর আসবে সেটাই পরিসীমা। ঠিক আছে? এরপর দেখো আরেকটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা হচ্ছে একটা বহুভুজের চিত্র। একটা ক্ষেত্রফল বাকি আছে এখনো, ক্ষেত্রফল। আরেকটা জিনিস বাকি আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জন্য আবার এটা যোগ করতে হবে, আবার এটা যোগ করতে হবে। ক্ষেত্রফল তোমরা করবে হচ্ছে 1 2 3 4টা অংশে করবে। আমি ক্ষেত্রফলটা দেখিয়ে দিই। প্রথম অংশ হচ্ছে যে এইটুকু, ত্রিভুজ বি এক্স সি যোগ এটার ক্ষেত্রফল, যোগ এ এক্স সি এইচ, এ এক্স সি এইচ, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যোগ এখানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র হচ্ছে ডিই জি এইচ, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এইটুকু 5 5 সব চারিদিকে 5। সর্বশেষ কিসের ক্ষেত্রফল? এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা শুরুতে বের করেছিলাম, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত নাম কি? নাম হচ্ছে ইএফ জি। তাহলে কয়টা অংশ হলো? এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এইখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা বর্গক্ষেত্র, আর এই যে সবার উপরে এইটুকু কি? পুরাবৃত্ত লাগবে, অর্ধবৃত্ত। আয়তক্ষেত্রের মধ্যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্ত। এখন বিএক্সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা এখান থেকে এই পর্যন্ত 12, আর এটুকু 7। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 12 গুণ 7, 15 হবে না কিন্তু, এখানে 5 আর সাথে 12 হবে, কারণ এখানে 3 চলে গেছে এই জায়গাতে, তাই 12 হবে। যোগ ডি ই এস এইচ জি এইচ, এটা হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র 5 স্কয়ার, আর অর্ধবৃত্ততে আমরা বের করেছি 7.62। এই টোটালটা যোগ করলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের এই টোটালটার ক্ষেত্রফল। ঠিক আছে? এটা ভালো করে লিখে রাখো, আর না হলে ভিডিওটা পরে পাবে, ওখানে দেখে নেবে। এরপরে দ্বিতীয় চিত্র দেখো আছে। দ্বিতীয় চিত্র হচ্ছে একটা সুষম বহুভুজ। 1 2 3 4 5 6 7 8টা আছে। 1 2 3 4 5 6 7 8টা। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8টা আছে। এই 8টা দিয়ে একটা বহুভুজ আছে। আচ্ছা, এই পুরা এই কেন্দ্রে পুরাটা অষ্টভুজ, সুষম অষ্টভুজ। এটা হচ্ছে সুষম অষ্টভুজ। এই যে কেন্দ্রের এই কোণটা কত ডিগ্রি হবে বলতে পারবে? এই কোণটা কত ডিগ্রি? স্যার 360 ডিগ্রি।
না, পুরাটা 360, তাহলে একটা ত্রিভুজের কোণ কত ডিগ্রি? আমি যতটুকু ধরেছি এতটুকু, ও। 360/8, 8 360/8 মানে 8, 360/8, 45 ডিগ্রি। 45 ডিগ্রি, 45 আসছে তো? হ্যাঁ 45। এখন এখানে বলা আছে এটা 4 মিটার, এটা 4 হলে এটাও 4, সব 4, সবগুলো 4। একটা ত্রিভুজের যদি দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন তাকে বলা হয়, তখন সেক্ষেত্রে সূত্র আসে হাফ ইন্টু ওই দুইটা বাহুর। এবি sin সি। তাহলে এখানে আমরা যে ত্রিভুজ যেটা দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে ত্রিভুজ ও পি কিউ, এটা পাবো হচ্ছে হাফ ইন্টু এবি সাইন সি। তাহলে হাফ এবি হচ্ছে তোমার 4 × 4, আর সাইন হচ্ছে 45 ডিগ্রি। এটা করলে ডিগ্রি। তুমি ওই ত্রিভুজের মান পেয়ে যাবে। পুরা সুষম বহুভুজের মানটা কত? এটাকে আমরা কত দিয়ে গুণ করব? এত কি 8 দ্বারা? 8 দ্বারা গুণ করলে কিন্তু পরের অঙ্কটা চলে আসবে। এরপরে অনিয়মিত আকৃতি এবং সুষম আকৃতি, যে দুইটা আমরা করলাম, এটা হচ্ছে সুষম আকৃতি, এটা হচ্ছে অনিয়মিত আকৃতি। কোনটা কঠিন লাগলো, কোনটা সহজ লাগলো? কোনটা সহজ? স্যার দুইটাই সহজ লাগলো, কি করবো স্যার? না না, দুইটা সহজ লাগলো। দেখো না, এটা মাত্র 2 লাইনে, এটা বুঝাতে তোমার কতক্ষণ সময় লাগলো? 2 মিনিট, 1 2 মিনিট। 1 মিনিট। আর এটা এটা 5-10 মিনিট। তাহলে তো এখানেই বোঝা যায় যে এটা একটু কঠিন আছে, তাই না? এই যে কত হ্যাঁ। টাকা লাগছে, তার ওইটার তুলনায় তুমি যদি বলো দুইটাই সহজ, তো এটা ওইটা একটু বেশি সহজ। এই লাস্টে তুমি তোমার মন্তব্য সুন্দর করে নিজের ভাষায় লিখবে যে এই কারণে। এটার মধ্যে জটিলতা আছে, অনেক ভাগে ভাগ করতে হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রে, পরিসীমার ক্ষেত্রে অনেক, এটার মধ্যে অনেক চিন্তা করতে হয়েছে। এটার মধ্যে আমাদের অত চিন্তা করতে হয়নি, 8 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল ক্ষেত্রফল। এইটাও তোমাদের সর্বশেষ এই সিদ্ধান্তটা দিয়ে দিবে। আচ্ছা স্যার। এটার ক্ষেত্রফল বুঝতে পারছো তো? পুরা ক্ষেত্রফল হচ্ছে, এইটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে, 8 ইন্টু ত্রিভুজ ও পি কিউ। এই ক্ষেত্রফল যা বাইর হবে তাকে 8 দিয়ে গুণ করলেই টোটাল অষ্টভুজের ক্ষেত্রফলটা আসবে। অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমি যদি লিখে দিই তোমাদেরকে, মনে রাখো, n²/2 সাইন 360 ডিগ্রি বাই n। এটা হচ্ছে একটা ডাইরেক্ট সূত্র ক্ষেত্রফল বের করার। এই যে n হচ্ছে এখানে 8, আর a²/2 হচ্ছে 4/2, আর সাইন 360/n করলে, এই যে তোমার 360/8 করলে 45 আসবে। তো এই জিনিসটাই আসবে এখানে এই সূত্রে। তো আমাদের সময় শেষ। তোমরা সুন্দর, আমি পুরো অ্যাসাইনমেন্টটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, একবারে শুরু থেকে 3টা সৃজনশীলই বুঝিয়ে দিলাম, না 2টা সৃজনশীল আর 4টা সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট করবে। যারা এখনো সংগ্রহ করেনি, স্কুলে এসে অ্যাসাইনমেন্ট গুলো সংগ্রহ করে নিয়ে যাবে। 2 নাম্বার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের যদি অ্যাসাইনমেন্ট দেয়, সামনের ক্লাসে আমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট সলভ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।